ওকে, সো আমরা লাস্ট মকের এখানে কোশ্চেনটা ওপেন করছি। লেটস সি তোমরা কি এমনিতে মক দিতে সময় কোন কোন কোশ্চেনে প্রবলেম ফেস করছো? কোন কোশ্চেন আটকাইছো? সাইমা, লামিয়া? কোন কোশ্চেনে যদি আটকায় থাকো তো তাহলে ওইটা নিয়ে ফার্স্টে ডিসকাস করব, অর কিছুই পারো নাই, ওকে ঠিক আছে। সো তাহলে আমরা পুরোটা রিভিউ করব, প্রবলেম নাই। ওকে, লেটস সি। সো কোশ্চেন নাম্বার 1a তে কি বলতেছে? 1a by reference to the direction of propagation of energy state what is meant by a longitudinal wave. So তাহলে একটা longitudinal wave এর মধ্যে কাজটা কি হয়? The wave travels in a certain direction and what happens, এই যে ওয়েভ যে দিকে ট্রাভেল করে এটা কি হয়? এনার্জি অফ, কি বলে, ডিরেকশন অফ এনার্জি প্রপাগেশন, নাকি লামিয়া? সো তাহলে ডিরেকশন অফ এনার্জি প্রপাগেশন হলো ডিরেকশন ইন হুইচ দ্য ওয়েভ ইজ মুভিং, আর পার্টিকেল অসিলেশনটা কি হয়? ওই ডিরেকশন অফ এনার্জি প্রপাগেশনের প্যারালাল থাকে, রাইট? তো তাহলে এই যে এখানের জন্য vibrations of particles are parallel to the direction of energy propagation. তো এটা পারছো, আই হোপ। দেন প্রিন্সিপাল অফ সুপারপজিশন। প্রিন্সিপাল অফ সুপারপজিশন কি বলে সাইমা? প্রিন্সিপাল অফ সুপারপজিশন বলে যে when the two or more waves, যতগুলা ওয়েভই থাকুক তারা যদি একসাথে এসে কি করে? কম্বাইন করে, তো তখন কি হবে বলো তো সাইমা? The overall displacement will be equal to the vector sum, right? The overall displacement at any point will be equal to the vector sum of the displacement of individual waves. What does that mean? এই যে মনে করো আমাদের কয়েকটা ওয়েভ আছে, এই একটা ওয়েভ, এই হলো একটা ওয়েভ, আর এই মনে করো আরেকটা ওয়েভ। তো এখন প্রত্যেকটার আমাদের ইন্ডিভিজুয়াল যদি ইয়ে করি, কি বলে, এটা 0, এটা 2, এটা 5, এটা -1, এটা +1, এটা -2, আর এখানে এটা -5। তো এখন দেখো এট দিস পয়েন্ট সাইমা, এই পয়েন্টে আমাদের টোটাল ভেক্টর সাম কত হবে? +5, +2, -1। সো তাহলে কত হয়? +6। তো এটা হলো ব্যাপার, যে এটা আমরা প্রিন্সিপাল অফ সুপারপজিশনে পড়ছিলাম, যে ওয়েভস মিট এট আ পয়েন্ট এন্ড দেন রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টটা কি হবে? ইন্ডিভিজুয়াল ডিসপ্লেসমেন্টের সামেশন, অর এটাকে কি বলি? ভেক্টর সাম অফ দা ডিসপ্লেসমেন্টস এট ইচ পয়েন্ট। এই দুটা নিয়ে কোনো কনফিউশন আছে? লামিয়া, সাইমা, জেরিন, নাবিল? না ভাইয়া। ওকে, সো এখন আমরা বি নাম্বার কোশ্চেনটায় দেখি। বি নাম্বার কোশ্চেনটা কি? ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট রিলেটেড, যেটাতে কি বলতেছে 3.7 টাইমস 10 টু দি পাওয়ার -4 মিটার। এটা হলো আমাদের কি? স্লিট সেপারেশন, রাইট? যেটা এস। এরপরে ডিসটেন্স ফ্রম দ্য স্লিট টু দ্য স্ক্রিন কত? 2.3 মিটার। এন্ড আর কি বলে দিছে? লেটস সি। আর বলে দিছে যে সেপারেশন অফ অ্যাডজাসেন্ট ব্রাইট ফ্রিঞ্জেস আর এত। তো তাহলে ব্রাইট ফ্রিঞ্জ গুলোর মধ্যে মানে ফ্রিঞ্জ উইডথ আর কি বেসিক্যালি which is 4.3 টাইমস 10 টু দি পাওয়ার -3। সো তাহলে আমরা ওয়েভলেন্থটা বের করতে পারবো না? ওয়েভলেন্থ ইজ ইকুয়াল টু হোয়াট? xs বাই d, নাকি সাইমা? ওয়েভলেন্থ ইজ ইকুয়াল টু xs বাই d। এটা ইয়াং মডুলাসের এই ফর্মুলাটা আমরা জানি, কি বলে, ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের ফর্মুলা জানি। সো তাহলে x টা হলো ফ্রিঞ্জ উইডথ which is এত, এটা হলো মিটারে। দেন স্লিট সেপারেশন হলো এইটা, আর ডিভাইডেড বাই ডিসটেন্স বিটুইন দ্য স্লিট এন্ড দ্য স্ক্রিন। সো তাহলে এটা কত আসে ভ্যালুটা একটু দেখো তো। আচ্ছা, ভ্যালুটা আমরা মার্কসিং থেকে দেখে ফেলি, এখন ক্যালকুলেট করার দরকার নেই। কত আসে? 6.9 টাইমস 10 টু দি পাওয়ার -7। সো তাহলে আমাদেরকে ন্যানোমিটারে অ্যানসার চাইছে, নাকি জেরিন? সো ন্যানোমিটারে অ্যানসারটা নেওয়ার জন্য কি করব? 6.9 টাইমস 10 টু দি পাওয়ার -7 কেমন লেখা যায়? যে 690 ইনটু 10 টু দি পাওয়ার -9। সো তাহলে 690 ইনটু 10 টু দি পাওয়ার -9, 10 টু দি পাওয়ার -9 মানে কত? ন্যানো। সো তাহলে 690 ন্যানোমিটার। এই অ্যানসারে কেউ কি প্রবলেম ফেস করছো? নাবিল, নাবিলের তো মার্কস দেখলাম একটু কম আসছে। কোন কোন জায়গায় ভুল গেছে দেখতে হবে, ঠিক আছে? ওকে, সো তাহলে কোশ্চেন নাম্বার 1B1 এতটুকু দেখলাম। এটা নিয়ে তো কারো কোনো কোশ্চেন নাই, থাকলে বলতে পারো, না থাকলে পরেরটায় যাব। ওকে, এগুলা আসলে আনসিন গুলা নিচ্ছে কেন? এগুলো অনেকগুলা জিনিসই মনে করো এডএক্সেল এর কোশ্চেনে ডিরেক্টলি জিজ্ঞাসা করে না, কিন্তু আমি এখানের মধ্যে এগুলো কোশ্চেন জিজ্ঞাসা করে একবার টেস্ট করে নিলাম যে তোমরা আসলে বইগুলা বা
নোটস গুলা ঠিক মতো ফলো করতেছো নাকি? ইয়েস, কোয়েশ্চেন পেপার ফলো করতে করতে একটা প্যাটার্ন তুমি পেয়ে যাবে এডেক্সেলে, বাট ইউ ক্যান নেভার নো কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসবে। সো তাহলে ইউ অলওয়েজ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ফর দ্য হোল সিলেবাস। সো লংগিটিউডিনাল ওয়েভের ডেফিনেশন, দেন প্রিন্সিপাল অফ সুপারপজিশন, এগুলি ব্যাপার অনেকজনই ভুলে যায় আর কি, তো এর জন্য এগুলা জিনিস লিখে রাখতেছে। ওকে, এরপর কি বলতেছে, দ্য ইন্টেন্সিটি অফ লাইট পাসিং থ্রু ইচ স্লিট ওয়াজ ইনিশিয়ালি দ্য সেম। তো তাহলে দোনোটা স্লিট দিয়ে ইকুয়াল ইন্টেন্সিটি লাইট পাস করছিল, এটা খুবই মজার একটা কোয়েশ্চেন। এখন কি বলতেছে দেখো, দ্য ইন্টেন্সিটি অফ দ্য লাইট থ্রু ওয়ান অফ দ্য স্লিটস ইজ নাও রিডিউসড। এখন খেয়াল করো সাইমা, জিনিসটা দেখো তো এখন কেমন একটা মজাদার কোয়েশ্চেন হয়ে গেছে। তুমি তো বলবো আমার কাছে সবই মজা লাগে। এখন এখানে মধ্যে খেয়াল করো, ফার্স্ট অফ অল সেম ইন্টেন্সিটি লাইট, ওকে সাইমা, সেম ইন্টেন্সিটি লাইট যদি ইন্টারফিয়ার করে তাহলে তো কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হলো ব্রাইট ফ্রিঞ্জ পাইলাম, ভালো কথা। আর সেম ইন্টেন্সিটি লাইট যদি কি করে, ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স করে, তো তখন কি করে দিবে, একজন আরেকজনকে পুরোপুরি ক্যান্সেল আউট করে দিবে না বলতো সাইমা? সো তাহলে যদি ইকুয়াল ইন্টেন্সিটি লাইট ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স আন্ডারগো করে, তো তখন কি হয়ে যাবে, পুরাপুরি ক্যান্সেল আউট হয়ে যাবে, কোনো কিছু রেসিডুয়াল থাকবে না। বাট এখন কি বলছে, একটা স্লিটের এনার্জি বা একটা স্লিটের ইন্টেন্সিটি আগের মতো নিয়ে আছে, আগের আরেকটা স্লিটের ইন্টেন্সিটি কি করে দিছে লামিয়া, আরেকটা স্লিটের ইন্টেন্সিটি আমরা কমাই দিছি, বুঝতে পারছো? তো এখন তাহলে কি হবে দেখো, এখন তাহলে ব্যাপারটা এরকম হয়ে গেল না, ইট ইজ সামথিং লাইক দিস, যে তোমার এই একটু আগে কেমন ছিল, ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের সময় এরকম ছিল যে যতটুকু পজিটিভ ছিল একটা, ততটুকু কি ছিল, নেগেটিভ। সো তাহলে দুইটা মিলে ওভারঅল কত হয়ে গেছিল নাবিল, 0 হয়ে গেছিল, তাই না? এখন একটার ইন্টেন্সিটি বেশি আর একটা ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স করলেও তার ইন্টেন্সিটিটা কম, সো তাহলে ইয়েস ইট ইজ রিডিউসিং দ্য ওভারঅল ইন্টেন্সিটি, কিন্তু সে কি অরিজিনাল ওয়েভটাকে বা হাই ইন্টেন্সিটি ওয়েভটাকে পুরোপুরি ক্যান্সেল আউট করতে পারবে? রেসিডুয়াল একটা থেকে যাবে না, বুঝতে পারতেছো কি বলতেছি? তার মানে কি ডার্ক ফ্রিঞ্জেস হবেই না, ডার্ক ফ্রিঞ্জেস হবেই না, এক্স্যাক্টলি। সো ডার্ক ফ্রিঞ্জের জায়গায় এখন কি হবে, লেস ব্রাইট ফ্রিঞ্জ, বুঝতে পারছো? কনস্ট্রাকটিভের জায়গায় তো ব্রাইট, তো ডার্কার হয়ে যাবে না, কারণ এটা তো কমে গেছে ইন্টেন্সিটিটা। হ্যাঁ, ব্রাইট ফ্রিঞ্জটা আগের মতো ইন্টেন্সিটি তো থাকবে না, তো ব্রাইট ফ্রিঞ্জের ইন্টেন্সিটিও কমতেছে, আর ডার্ক ফ্রিঞ্জটা কি হইতেছে, লেস ডার্ক হইতেছে, বুঝতে পারছো? যে আগে মনে করো এখানে ছিল 200 এনার্জি, এখানে ছিল 0, আবার ছিল 200, আবার ছিল 0, এরকম। এখন হইছে কত, এখন এখানে হইছে 150, এখানে হইছে 50, এখানে হইছে 150, এখানে হইছে 50। তো তার মানে কি, ব্রাইট ফ্রিঞ্জের ইন্টেন্সিটি কমছে, আর ডার্ক ফ্রিঞ্জ বলতে কিছু নাই, আছে কি মোর ব্রাইট আর লেস ব্রাইট, বুঝতে পারছো নাবিল? হ্যাঁ ভাই বুঝছি। তো এখানের জন্য যদি আমরা অ্যানসারটা দেখি, দেখো এই যে আমরা কিন্তু ওয়েভলেন্থ সেপারেশন কোনো কিছুতে চেঞ্জ আনতেছি না, তো তাহলে বাকি সবকিছু ফিক্স। এই যে দেখো নো চেঞ্জ, সরি কালোটা দিয়ে মার্ক করতেছি, ওকে, নো চেঞ্জ টু ফ্রিঞ্জ সেপারেশন অর ফ্রিঞ্জ উইডথ অর নাম্বার অফ ফ্রিঞ্জেস। এখন ব্রাইট ফ্রিঞ্জেস আর ডার্কার, মানে ব্রাইট ফ্রিঞ্জের ইন্টেন্সিটি কি হয়েছে, কমে গেছে, রাইট? আর ডার্ক ফ্রিঞ্জের ইন্টেন্সিটি কি হয়ে যাবে, বেড়ে যাবে না? যে ডার্ক তো এখন পুরোপুরি ডার্ক হবে না, একটু রেসিডুয়াল থেকে যাবে নাকি, বুঝতে পারলা? তো এই জিনিসটা আর কি এখানের অ্যান্সার। তো এখানে যে কোনো দুইটা পয়েন্ট যদি লিখতে পারো তো তাহলে মার্ক পেয়ে যেতে। লামিয়া, জেরিন বুঝতে পারছো অ্যান্সারটা? জি ভাইয়া। ওকে, সো তাহলে এই জিনিসটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 1। অলরাইট, নাও লেটস গো টু কোশ্চেন নাম্বার 2। সাইমার কিন্তু কোনো প্রবলেম থাকলে পরে বইলো, আর তুমি তোমার স্ক্রিপ্ট এখনো পাও না, এটা আসিফ চেক করে দিয়ে দিবে, বুঝছো? আসিফ আজকাল আরো বেশি একটু লেজি হয়ে গেছে, আর তোমাদের কপি চেক করার জন্য এখন আবার বসকে রাখতেছি, তো খাতা মকের গুলো একদম টাইম মতো পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। ওকে, সো তাহলে ওইটা লাগবে না এমন না,
খারাপ হইতেই পারে, বুঝছো, জিরো পাইতে পারো, জিরো পাওয়া দিয়েও কোনো সমস্যা নেই আমার। এখন এখন যেগুলো ভুল করছো ওগুলো দেখে নিবা আর কি, ঠিক আছে? তো এখন এখানে 2 এর এতে কি বলছে, metal wire is used to connect a power supply to a lamp. Okay, the wire has a total resistance of 3.4 ohm. All right, তো তাহলে wire এর resistance জানি, and the resistivity is এত, তো resistivity জানি, total length তো জানি, তো resistance জানি, length জানি, resistivity জানি, বের করতে বলছে cross sectional area। এর চেয়ে সোজা কোশ্চেন দুনিয়াতে হয় না। R is equal to rho L by A, তো তাহলে area is equal to rho L by R, তো এখান থেকে এরিয়া পেয়ে যাবো। এটা করে দেওয়া উচিত না। এরপরে বলতেছে the potential difference across the total length is এত, সো কারেন্ট কত, সো ভোল্টেজ জানি, রেজিস্ট্যান্স জানি, সো তাহলে কারেন্ট বের করতে পারবো V is equal to IR দিয়ে। এগুলি বেবি কোশ্চেনস। এরপর কি বলছে, the number density মানে আর কি ইলেকট্রন ডেনসিটি আর কি, যে n, চার্জ ক্যারিয়ার ডেনসিটি n of electrons in the wire is এত, সো তাহলে n এর ভ্যালু জানি, তো বলতেছে ড্রিফট ভেলোসিটি বের করতে, তো I is equal to what, NAVQ। তো I বের করছে একটু আগে, n এর ভ্যালু পরে দিছে, ক্রস সেকশনাল এরিয়া বের করছে একটু আগে, চার্জের ভ্যালু জানো, সো তাহলে ড্রিফট ভেলোসিটিটাকে সাবজেক্ট করে ড্রিফট ভেলোসিটি পেয়ে যাব, রাইট? তো এটা গেল। এরপর বি নম্বরে কি বলছে, a different wire carries a current, all right, this wire has a part that is thinner than the rest of the wire, সো তাহলে ওয়্যারের এক জায়গায় মোটা, এক জায়গায় চিকন। এখন এই কোশ্চেনটার অ্যান্সার একটু সাইমা বলো। হ্যাঁ সাইমা, দেখো তো এটা কি, পুরোটা একটা কন্টিনিউয়াস একটা কানেকশন, তো তার মানে এটা কি সিরিজ নাকি প্যারালালে আছে বলো তো? সিরিজে আছে, ভেরি গুড। তো এখন সিরিজে থাকা মানে কি কারেন্ট সব জায়গায় সেম নাকি সাইমা? ওকে, তো তাহলে কারেন্ট সব জায়গায় সেম। তো এইখানে ক্রস সেকশনাল এরিয়াটা বড় আর এইখানে ক্রস সেকশনাল এরিয়াটা ছোট, তখন কারেন্ট কনস্ট্যান্ট n এর ভ্যালু, যে চার্জ ক্যারিয়ার ডেনসিটি পার ইউনিট ভলিউমে চার্জ ক্যারিয়ারের ভ্যালু কিন্তু সেম, তো তাহলে এগুলো সব কনস্ট্যান্ট। তো এখন যেখানে এরিয়া বেশি ওখানে কি ভেলোসিটি কম, আর যেখানে এরিয়া কম ওখানে ভেলোসিটি কি হবে, বেশি হবে। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? কি বললাম মাত্র, নাবিল? আচ্ছা, একটা শিখাইছিল না, ওই যে যখন লাইক থিনার পার্ট হয় তখন তো ওই যে অল্টারনেট পাথস থাকে না, তো লাইক হ্যাঁ, নাম্বার অফ কলিশনস বাইরে গেলে ভি কইমা যায় না, আমি অমনে লিখছি। এই যে এখানের মধ্যে তোমার ওই ব্যাপারটা কখন, ওই ব্যাপারটা হলো তোমার রেজিস্ট্যান্স নিয়ে যদি বলো, বা ওখানে যদি তোমার কারেন্টটা ডিফারেন্ট হওয়ার একটা চান্স থাকে। এমন কেমন, দেখো এই একটা কারেন্ট আসতেছিল, এখন এখানে একটা মোটা ওয়্যার, এখানে একটা চিকন ওয়্যার, এই সময় তোমার ওই জিনিসটা অ্যাপ্লিকেবল হবে যদি কি থাকে, কারেন্টটা চুজ করার জায়গা পায়। তখন কি হবে, যেখানে ক্রস সেকশনাল এরিয়া বড় ওখানে কারেন্ট বেশি, যেখানে ক্রস সেকশনাল এরিয়া ছোট ওখানে কারেন্ট কম। বুঝতে পারছো? হ্যাঁ ভাই, বুঝছি। কিন্তু মানে এটা কি প্যারালাল থাকলে ওই এক্সপ্লেনেশনটা দিতে পারবো। এক্স্যাক্টলি, কিন্তু এটা তো আমাদের একটা সিরিজ সার্কিট, রাইট? কমপ্লিট একটা কানেকশন, যে একদম স্ট্রেট কানেকশন, এখানে অন্য অন্য কোনো অল্টারনেটিভ পাথ নাই এই জায়গায়। সো তাহলে এইটার ভিতর দিয়ে যাইতেই হবে, সো কারেন্ট কি সব জায়গায় সেম। তো এই ব্যাপারটাই বোঝাটা হলো ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? সো কারেন্ট হলো কনস্ট্যান্ট, এন এর ভ্যালু কনস্ট্যান্ট, কিউ এর ভ্যালু কনস্ট্যান্ট, তো তাহলে এরিয়া আর ভেলোসিটি কি হবে, ইনভার্সলি প্রপোর্শনাল। যেখানে এরিয়া বড় ওখানে ভেলোসিটি কম, যেখানে এরিয়া কম ওখানে ভেলোসিটি বেশি। বুঝতে পারছো? বুঝছি ভাই। তাহলে এই জিনিসটা, স্টেট এন্ড এক্সপ্লেইন কোয়ালিটেটিভলি how the average drift speed of the electrons in the thinner part compares with that of the rest of the wire. So তাহলে thinner part এ ভেলোসিটিটা কি হবে, বেশি হবে। All right, এরপর state and explain whether the power dissipated in the thinner part is the same, less or more than the power dissipated in an equal length of the rest of the wire. এখন দেখো পাওয়ার ডিসিপেটেড এর ব্যাপার, P is equal to what, I square R, এমন লেখা যায় নাবিল? হ্যাঁ ভাই, এটা কেন নিছি আমি, তো P is equal to IV ও নিতে পারতাম না, or P is equal to V square by R এরকম নিতে পারতাম। এখন আমি এইটা নিছি কেন, এই দুইটা নিলে ইজিলি আমি এক্সপ্লেনেশন দিতে পারবো, বুঝছো? সবচেয়ে বেশি ইজি হবে P is equal to I square R নিলে। কেন হবে, এইগুলি ব্যাপার তোমার কোয়েশ্চেন করতে করতে বুঝা লাগবে। দেখো এটা কি সিরিজ কানেকশন, মানে কি কারেন্ট সব জায়গায় সেম নাকি?
তো কারেন্টটাকে কনস্ট্যান্ট ধরে ফেললাম, সুন্দর মতো একটা ভেরিয়েবল কি হয়ে গেল, কনস্ট্যান্ট হয়ে গেল। এখন বলো যে এখানে নাকি তোমার কি হবে, ইকুয়াল লেন্থ, লেন্থ বলে দিছে ইকুয়াল, তো তাহলে ডিফারেন্সটা শুধু কোথায়, এরিয়াতে নাকি নাবিল? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এরিয়া যার বেশি তার রেজিস্ট্যান্স কি বেশি হবে নাকি কম হবে? রেজিস্ট্যান্স কম হবে যার এরিয়া বেশি। তো তাহলে ওখানের জন্য আমাদের পাওয়ার আসবে একরকম, আর যেখানে চিকন ওয়্যার ওই জায়গায় কি হবে, পাওয়ার আসবে ডিফারেন্ট। তো এখানের মধ্যে দেখো অ্যান্সার বলি যদি, সো ফার্স্টে ক্যালকুলেশন, এরপর ক্যালকুলেশন, এরপরে ক্রস সেকশনাল এরিয়া কম, সো তাহলে ড্রিফট ভেলোসিটি হলো গ্রেটার, দেন এরিয়া যেখানে কম ওখানে পাওয়ারটা কি, এরিয়া যেখানে কম ওখানে রেজিস্ট্যান্স বেশি, তো রেজিস্ট্যান্স যদি বেশি হয় তো তাহলে পাওয়ার কি হবে, বেশি হবে। ওই যে যেটা আমরা লিখছি আই স্কোয়ার আর না নাবিল, তো তাহলে যেখানে এরিয়া কম, থিন ওয়্যার, তো থিন ওয়্যার মানে কি রেজিস্ট্যান্স কি হবে, বেশি হবে না? বেশি হবে ভাইয়া। তো রেজিস্ট্যান্স যদি বেশি হয়, কারেন্ট যদি কনস্ট্যান্ট থাকে, তো তাহলে কি রেজিস্ট্যান্স যার বেশি তার অ্যাক্রসে পাওয়ার ডিসিপেশনের অ্যামাউন্ট বেশি হবে। বুঝতে পারলা? বুঝছি ভাইয়া। ওকে, সাইমা, জেরিন, তোমাদেরকে এটা নিয়ে কোনো কোশ্চেন আছে 2B2 নিয়ে? ওকে, সো এরপরে দেখি সি নাম্বারে কি বলতেছে, 3 resistors have resistance 180, 90 and 30 ohm. তো এ নাম্বারে C1 এ বলতেছে sketch a diagram showing two of these 3 resistors. আচ্ছা তারা 1 মিনিট। ওকে, সো তাহলে যে কথাটা বলতেছিলাম কি জিনিস, যে sketch a diagram showing how two of these, মানে এই যে তিনটা আছে তো, তো তাহলে how two of these 3 resistors may be connected together to give a combined resistance of 60 ohm between the terminals as shown. So তাহলে ওভারঅল রেজিস্ট্যান্স কত বানাইতে হবে, 60 বানাইতে হবে। So ensure you label the values of resistances in your diagram. So তাহলে দুইটা রেজিস্টর ইউজ করে কত বানাইতে হবে নাবিল, 60। তো এখন দুইটা রেজিস্টরকে তুমি যদি সিরিজে কানেক্ট করো জীবনে 60 বানাইতে পারবা না ভাইয়া। তো তাহলে তাদেরকে প্যারালেলে কানেক্ট করতে হবে, কিন্তু কোন দুইটাকে প্যারালেলে নিব, যে কোন দুইটাকে প্যারালেলে নিলে আমাদের এটা হবে কি বলে, ওভারঅল রেজিস্ট্যান্স 60 হবে। তো ওই জিনিসটা আমরা কিভাবে পাবো বলো তো সাইমা? তুমি কি প্যারালেল সার্কিটের এই রেজিস্ট্যান্সের ক্যালকুলেশন গুলি করতে সময় একটা প্যাটার্ন দেখছো কখনো, যে আমরা এরকম যে রেজিস্ট্যান্স গুলি বের করে দেখো তো এটা টোটাল রেজিস্ট্যান্স কত আসে, তো তাহলে এটা 1, এটা কত 3, তাহলে 1/RT ইজ ইকুয়াল টু কত 4/90, তো তাহলে RT ইজ ইকুয়াল টু 90/4, তাহলে এটা কত আসে, 4 2s are 8, তারপর ওখানে মতো আর 1 থাকে, 45/2 হবে না? হ্যাঁ 45/2, so তাহলে 22.5। ঠিক আছে, তো তাহলে তোমার এগুলা কি আসতেছে 90 আর 30 ইউজ করলে পরে তখন ওভারঅল রেজিস্ট্যান্স কি আসে খেয়াল করো। এই জিনিসটা তোমাদেরকে একটা ট্রিক বলে দেই, ওকে? তোমরা যেই চারজন আছো তোমরা এখন ভালো মতো শুনতে পাবা। দেখো তোমার ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স গুলি কত কত, 180, 90 আর 30। এখন তুমি যে কোনো দুইটা রেজিস্টর যদি প্যারালেলে নাও, বুঝছো জেরিন, যে কোনো দুইটা রেজিস্টর তুমি প্যারালেলে নাও, তাদের ওভারঅল রেজিস্ট্যান্সটা লিস্ট রেজিস্ট্যান্সের থেকেও কম আসবে। মানে কি, এখানে আমি যে দুইটা রেজিস্টর নিছি কত কত দেখো তো, 90 আর 30, তাই না? সো তাহলে আমার টোটাল রেজিস্ট্যান্সটা দেখো তো কি আসছে, 30 থেকেও কম আসছে না?
বুঝতে পারতেছো কি বলতেছি? অলওয়েজ কিন্তু এই জিনিসটা হয়, বুঝছো? এই প্যাটার্নটা যদি মাথায় থাকে সো তাহলে ইজিলি তুমি ট্রায়াল এন্ড এরর না করে করে 1 মার্ক, তো 1 মার্কের জন্য তুমি যতটুকুই টাইম ওয়েস্ট করবে ওইটাই তোমার লস। বুঝতে পারছো? সো তাহলে তুমি বুঝতেই পারতেছো যে তোমার আনতে হবে কত, 60 ওহম আনতে হবে। তো 60 ওহম আনার জন্য তুমি কি 30 ওহমের রেজিস্টার ইউজ করতে পারবা? তো এইখানের জন্য আমাদের কোনটা করা লাগবে? 180 90 1/RT। তো তাহলে 1/RT is equal to 180। তো তাহলে এখানে 1 plus 2, তাহলে 1/RT is equal to 3/180। তো তাহলে টোটাল রেজিস্ট্যান্স কি হয়ে গেল, মিলে গেল না, 60 ওহম। তো এখন ট্রিকটা কি বলতেছে খেয়াল করো সবাই। ট্রিকটা এখানের মধ্যে কি করবা সাইমা, তোমাকে এই তিনটা রেজিস্টার আমি দিলাম। এখন যদি আমি বলি যে তুমি আমাকে টোটাল রেজিস্ট্যান্স এনে দাও, কি বলে 45 এনে দাও, মনে করো আমি বললাম, তো তুমি প্যারালেলে কখনো কি 30 ওহম রেজিস্টারটা ইউজ করবা? কেন ইউজ করব না? বিকজ আমাদের প্যারালেলে যতগুলি রেজিস্টার আছে লিস্ট রেজিস্টরের রেজিস্ট্যান্সের থেকেও টোটাল রেজিস্ট্যান্স কম আসে। তো তার মানে 30টাকে ইউজ করাটা ওয়াইজ হবে না। তো তাহলে আমরা প্রথমে 30টাকে বাদ দিয়ে দিছি, বুঝতে পারছো? তো এটা ক্যালকুলেশন করে দেখাইলাম তাহলে যেন তোমাদের মনে পড়ে ব্যাপারটা। তো এই জিনিসটা তাহলে কি হবে, 90 ওহম আর 180 ওহমের রেজিস্টর দুইটাকে প্যারালেলে বসাইলে 60 ওহমেরটা সুন্দর মতো মিলে যাবে। অলরাইট, তো তাহলে C1 গেল এইটা। C2 তে কি বলতেছে, a potential divider circuit is produced by connecting the three resistors to a battery with electromotive force 12 volts। তো তাহলে ভোল্টেজ হলো 12, negligible internal resistance, তো internal resistance নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নাই। The potential divider circuit provides the output potential difference of 8 volts। তো তাহলে output potential difference কত দিতেছে, 8। So on the figure 5.2 label the resistances of all three resistors and the potential difference of V out। তো এখন এখানের মধ্যে খেয়াল করো যে V out হলো 8, তো তাহলে বাকিটুকু কত, রিমেইনিং কত থাকে, টোটাল ভোল্ট কত দিতেছে নাবিল, 12 ভোল্ট নাকি? তো তাহলে টোটাল যদি 12 দেয় তো তাহলে বাকি থাকে কত, 4। তো তার মানে বাকি রেজিস্ট্যান্সটা আরেকজন অর্ধেকটা পাবে। তো তাহলে একজন পাইতেছে 4 আর আউটপুটে কত আসতেছে, 8 ভোল্ট নাকি? তো এই জিনিসটা দেখো তো ভোল্টেজটা কেমন ভাবে ডিভাইড হয়েছে, দেখতে পাইতেছো? এটা অনেক ভাবে করা যায়, আমি এটা একদম ইজিলি তোমাদের C1 যে প্রত্যেকটা কোশ্চেনে বুঝছো একটা করে পারপাস আছে, ঠিক আছে নাবিল? C1 এ তোমাকে কেন করতে বলবো এটা, যে দুইটা রেজিস্টর মিলে ওভারঅল তুমি 60 বানাও, তাহলে যেন এমন হয়, দেখো তো এইটা যদি 90, এইটা যদি 180 আর এইটা যদি 30 হয়, দেখো তো ব্যাপারগুলো একদম খাপে খাপে মিলে যায় না? 90 আর 80 মিলে ওভারঅল রেজিস্ট্যান্স কত হবে সাইমা, 60 হবে নাকি? একটু আগে করে আসলাম না? সো 90 আর 180 মিলে ওভারঅল আসবে কত, 60। তো তাহলে এখন দেখো তো রেজিস্ট্যান্সের রেশিও কত, 30 আর 60 মানে কি 1:2, রাইট? সো এই রেশিও হলো 1:2। তো তাহলে একজন 12 ওহমকে যদি 1:2 কি বলে 12 ভোল্টকে 1:2 রেশিওতে ভাগ করলে কত আসে, 4 আর 8 নাকি? বুঝতে পারতেছো? এমনিতে আমি এটা ক্যালকুলেশন করেও দেখাইতে পারি, কিন্তু এই ব্যাপারটা এমন ভাবে বের করলে আরো বেশি ইজি হয়, যে তুমি যদি কি করো, আমরা যেটা জানি যে ভোল্টেজ ইজ ডিভাইডেড ইন দা রেশিও অফ রেজিস্ট্যান্সেস। তো তাহলে যে 8 ভোল্ট পাচ্ছে আর যে বাকিটুকু 4 ভোল্ট পাচ্ছে, যে 8 ভোল্ট পাবে তার রেজিস্ট্যান্সটা কি হবে, যে 4 ভোল্ট পাচ্ছে তার থেকে ডাবল হবে, তাই না? বিকজ ডাবল ভোল্টেজ পাওয়ার জন্য কি করতে হবে, ডাবল রেজিস্ট্যান্স অফার করতে হবে নাকি সাইমা? এই জিনিসটা যদি এইভাবে করে বুঝে থাকো তাহলে তো খুবই ভালো, এইভাবে করে বুঝে না থাকলে
2 মার্কের জন্য, তাইলে পরে তোমার কতগুলি ক্যালকুলেশন করতে হবে। বুঝতে পারছো? তুমি যদি এরকম একবারে বুঝে যাও যে কি 8 ভোল্টে ভাগ করতেছে, তো 8 ভোল্ট হলো একটা, তো তাহলে রিমেইনিং কত? 4 ভোল্ট। এখন তাহলে 8 ভোল্টের রেজিস্ট্যান্স যত হবে 4 ভোল্টের রেজিস্ট্যান্স ওইটার অর্ধেক হবে। তো তাহলে তিনটা রেজিস্টরকে কেমন ভাবে কানেক্ট করলে এরকম 1:2 রেশিওতে করা যায়? অলরেডি যেটা 30 ওহম আসছে, এটা হলো 30 ওহমের রেজিস্টরটা, আর এখানে হলো 90 আর 120। তো 90 আর 120 মিলে কত হবে? 90 আর 120 মিলে 60। তো তাহলে ওরকম মিলে যাইতেছে। লামিয়া কি বুঝতে পারতেছো? 180 হবে। জি ভাইয়া। আচ্ছা 180 হবে, সরি 120 লিখছি ভুলে, থ্যাংক ইউ। এটা হবে 180। এটা নিয়ে কি কোনো কোশ্চেন আছে জেরিন? না। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 3, state the difference between progressive wave and stationary wave in terms of energy transfer along the wave. সো তাহলে প্রোগ্রেসিভ ওয়েভে এনার্জি কি করবে? এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে ট্রান্সফার হবে, আর স্টেশনারি ওয়েভে এনার্জি কি থাকে? কনফাইন্ড থাকে। তো এই ব্যাপারে আমরা অলরেডি জানি। বি নাম্বারে কি বলছে? a progressive wave travels from left to right along a stretched string. সো তাহলে এই যে রাইটে যাচ্ছে। ফিগার এ shows one instant in its motion. PQR are 3 different points on the wave. The distance between P and R, P আর R এর মধ্যে ডিসটেন্স হলো এত, আর এটা কতটুকু? এখানে হলো তোমার একটা ট্রাফ থেকে একটা ক্রেস্ট পর্যন্ত কি হবে? হাফ ওয়েভলেন্থ। আর একটা ক্রেস্ট থেকে আরেকটা ক্রেস্টের পর্যন্ত একটা কমপ্লিট ওয়েভলেন্থ, নাকি নাবিল? তো তাহলে হাফ ওয়েভলেন্থ আর একটা কমপ্লিট ওয়েভলেন্থ, তো তাহলে কত? 1.5 ল্যামডা। 1.5 ল্যামডা ইজ ইকুয়াল টু 0.48। তো তাহলে পরে ল্যামডা ইজ ইকুয়াল টু কত? 0.48 ডিভাইডেড বাই 1.5। বুঝতে পারছো? তো তাহলে এই জিনিসটা আমরা করে ফেলতে পারবো। এখানে থেকে ওয়েভলেন্থ চলে আসবে। তো এখন আমরা ওয়েভলেন্থ জানি, আর দেখো টাইম পিরিয়ড বলে দিছে। তো টাইম পিরিয়ড থেকে কি করতে পারবো জেরিন? ফ্রিকোয়েন্সি বের করতে পারবো না? ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1 বাই টাইম পিরিয়ড, নাকি? তো ফ্রিকোয়েন্সি বের করলাম, ওয়েভলেন্থ একটু আগে জানছি, তো তাহলে v ইজ ইকুয়াল টু f ল্যামডা দিয়ে কি বের করে ফেলতে পারবো? স্পিড বের করে ফেলতে পারবো। ঠিক আছে, স্পিড বের করা হইলো। এখন বলতেছে ডিটারমাইন দ্য ফেজ ডিফারেন্স বিটুইন পয়েন্টস q and r. সো পয়েন্ট q আর পয়েন্ট r এর মধ্যে ফেজ ডিফারেন্স কত? সো এখানের মধ্যে খেয়াল করো ফেজ ডিফারেন্স কত। কোয়ার্টার ওয়েভ 90 ডিগ্রি, ফুল ওয়েভ 360 ডিগ্রি। তো তাহলে ফেজ ডিফারেন্স কত? 450 ডিগ্রি, নাকি? তাহলে এখানে আমরা যদি কোশ্চেন নাম্বার 3 তে, এই যে কোশ্চেন নাম্বার 2 এর বাকিটুকু 180 আর 90 কে প্যারালেলে দিলে এরকম হয়। দেন প্যারালেলের জন্য 8, ওখানের জন্য ছিল 4। এই যে প্রোগ্রেসিভ ওয়েভ এনার্জি ট্রান্সফার করে, স্টেশনারি ওয়েভে এনার্জি আটকায় থাকে। ওয়েভলেন্থ হলো এত, ভেলোসিটি হলো এইটা, 450 বা 90 যেটাই বলো এটাই হবে। ওটা কি ফেজ ডিফারেন্সের অ্যানসার। এতটুকু কি কারো কোনো কনফিউশন আছে ফেজ ডিফারেন্স পর্যন্ত? সাইমা? ওকে, ফেজ ডিফারেন্স পর্যন্ত যদি কোনো কোশ্চেন না থাকে দ্যাটস ভেরি গুড। এরপর আমরা দেখি 4 নম্বরে কি বলতেছে। ফিগার 4.1 shows the position of the string at time t equal to 0. ওকে, তো তাহলে এটা টাইম t is equal to 0 সময় পজিশন। অল রাইট। এখন describe how the displacement of the point q on the string varies from time t is equal to 0 to t is equal to 0.010. এটা কতটুকু টাইম পিরিয়ড সাইমা? আমাদের টাইম পিরিয়ড কত? এইটা টাইম পিরিয়ডের মানেটা কি লামিয়া? যে একটা কমপ্লিট ওয়েভ পাস হইতে যতটুকু সময় নেয় এটাকে আমরা টাইম পিরিয়ড বলি, তাই তো? জি ভাইয়া। তো তাহলে টাইম পিরিয়ড হলো 0.02, আর তোমার এখানে কতটুকু টাইম পাস হইছে বলতেছে 0.01 টাইম। তো তার মানে ওয়েভটা কতটুকু সামনে আগাবে? হাফ ওয়েভলেন্থ সামনে আগাবে, নাকি? হাফ টাইম পিরিয়ড সমান টাইম দিছে না এখানে? বুঝতে পারতেছো কি বলতেছি? তো তাহলে এখানে
টাইম t ইজ ইকুয়াল টু 0 সময় এই পজিশনটায় আছে, এই যে t ইজ ইকুয়াল টু 0 সময় এমন একটা পজিশনে। সো তাহলে t ইজ ইকুয়াল টু হাফ টাইম পিরিয়ড। তো ওই সময় কি করবে? কিউটা হাফ ওয়েভলেন্থ সামনে আগাবে, এই পয়েন্টটা হাফ ওয়েভলেন্থ সামনে আগাবে, এই পয়েন্টটা হাফ ওয়েভলেন্থ সামনে আগাবে। সো তার মানে পুরো ওয়েভটা কি হবে? এরকম হবে। আমি যদি একটা রেড কালার দিয়ে ওয়েভটা ড্র করে তো তাহলে পরে বুঝতে পারবা। সো পুরো ওয়েভটা কি করবে? হাফ ল্যামডা সামনে বাড়ায় যাবে বেসিক্যালি। সো তাহলে p will be over here, q will be over here. So তাহলে this, the whole wave will be half wavelength in front. যে r যে কোথায় যায় পড়বে? r will be over here. যে r যে এখানে যায় পড়বে। q এর নতুন পজিশন এইটা, p এর নতুন পজিশন কি? অর্ধেক ওয়েভলেন্থ সামনে যায় পড়তেছে। তো এখানে আমাদেরকে বলতে বলছে কি যে how the displacement of point q on the string varies. So তাহলে q টা কোথায় যাবে? q will travel half wavelength towards the right, নাকি সাইমা? যে হাফ টাইম পিরিয়ডে কতটুকু ওয়েভ মুভ করবে? অর্ধেক ওয়েভলেন্থ সমান ডিসটেন্স মুভ করবে। বুঝতে পারতেছো? সো তাহলে আমরা যে স্পিড বের করছি আমরা এমন ভাবেও বলতে পারি, কি বলতে পারি দেখো তো, ওয়েভলেন্থ বের করছিলাম যত, যে ওয়েভলেন্থ কত বের করছি? 0.32। সো তাহলে হাফ ওয়েভলেন্থ কত? 0.16। সো তাহলে কিউ কি করবে? 0.16 মিটার সামনে বাড়াবে, এমন টাইপের ব্যাপার। সো তাহলে এখানের জন্য এটা যে p has maximum downward displacement at a time and returns to 0.0 at এইটা। তো p নিয়ে লিখছে কেন? আমাদের না q নিয়ে জিজ্ঞাসা করছে, পয়েন্ট q নিয়ে জিজ্ঞাসা করছে। সো q নিয়ে এরকম বলবো, q নিয়ে বলবো যে 0.005 এ সে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যাবে, 0.01 এ সে আবার কি করবে? জিরো ডিসপ্লেসমেন্টে ফেরত আসবে। বুঝতে পারছো নাবিল? এখানের জন্য অ্যানসারটা লিখবো কি? q reaches maximum displacement after 0.005 second, then it comes back to zero displacement after 0.010 seconds. And এটা করতে করতে সে হরাইজন্টালি কতটুকু সামনে বাড়াইলো? এটা করতে করতে সে হাফ ওয়েভলেন্থ। By doing so, it travels 0.16 meter towards right. এই অ্যানসারটা কি কারো কোনো কনফিউশন আছে বুঝতে? জেরিন বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। ওকে, এরপর কি বলতেছে কোশ্চেন নাম্বার 6 তে, a stationary wave is formed on a different একটু screen মার্ক that is, স্কিমে যাবা ভাইয়া। হ্যাঁ মার্ক স্কিমটা, হ্যাঁ মার্ক স্কিমটা ওই যে পয়েন্ট, 3b হ্যাঁ 3b তে 90 লেখছে, সেকেন্ড 90 টা একটু এক্সপ্লেইন করবা। এই যে 450 বলা যেই কথা, যে একটা কমপ্লিট সাইকেল পর তুমি ওটাকে বারবার রিপিট হিসেবেও বলতে পারো, যে ও আচ্ছা আচ্ছা 360 ডিফারেন্সটাকে কেটে দিছে আর ওইটা। বুঝছি বুঝছি। ওকে, সো এখানে আমাদের কি বলতেছে? A stationary wave is formed on a different part, well, on a different string that is stretched between two fixed points. এই যে x আর y এর মধ্যে স্ট্যান্ডিং ওয়েভটা ক্রিয়েট হলো। ওকে, two fixed points x and y. Figure 4.2 shows the position of the string when each point is at its maximum displacement. So তাহলে এই যে এখানে ম্যাক্সিমাম, এখানে ম্যাক্সিমাম, সো এগুলা কি অ্যান্টি নোড গুলা। ওকে,
Explain what is meant by node in a stationary wave. Node মানে point of zero displacement, এটা বলার কিছু নাই। State the number of antinodes in the wave. কয়টা অ্যান্টিনোড আছে? একটা দুইটা, সো তাহলে দুইটা অ্যান্টিনোড। ওকে, এরপর বলতেছে state the phase difference between points W and Z. তো W আর Z এর মধ্যে ফেজ ডিফারেন্স কত? সো এখন এখানের মধ্যে কাজটা দেখো, যে W টা তোমার কি আছে, এটা কিন্তু একটা ট্রিক কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা বোঝাটা একটু ইম্পর্টেন্ট। কেমন ব্যাপার দেখো, পয়েন্ট W তে বলতো ওয়েভটা কি আছে, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা, তাই না সাইমা? আর এই পয়েন্টেও ওয়েভটা কি আছে, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে আছে। যে দুইটা অ্যান্টিনোডেই কি, দুইটা অ্যান্টিনোডেই কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয়। সো তাহলে এখানের মধ্যে কি হবে, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হচ্ছে এর জন্য। নাও পয়েন্ট জি এর জন্য কি হবে, পয়েন্ট জিটা কতটুকু সামনে দেখো তো, এই দুইটা পয়েন্টের মধ্যে আমাদের ফেজ ডিফারেন্স বলো বা পাথ ডিফারেন্স বলো কত হবে, এই দুইটা পয়েন্টে কি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের পয়েন্ট। সো তাহলে ইন বোথ দিস কেসেস হোয়াট ইজ হ্যাপেনিং সাইমা, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স নাকি? বুঝতে পারতেছো কি বলতেছি? ওকে, সো তাহলে এখানে যদি দোনোটাতে কি হয়, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয়। সো এখন এখানের মধ্যে দেখো তারা কি বলতেছে, এখানের মধ্যে ফেজ ডিফারেন্স কত আছে, 180 ডিগ্রি। কিভাবে 180 ডিগ্রি হয়েছে এখন এটা নিয়ে আমাদের কথা। অলরাইট, আচ্ছা ভাই একটা কথা বলি, হ্যাঁ বলো। আমি জিরো অ্যামপ্লিটিউডের জায়গায় মিনিমাম অ্যামপ্লিটিউড দিছি, এখানে কি মার্ক পাওয়া যাবে না? না না, মিনিমাম না, এটা একদম পুরো নোড মানে হলো ওখানে কোনো ডিসপ্লেসমেন্টই নাই, এটা একদম এক্স্যাক্টলি জিরোই বলতে হবে। বুঝছি। ওকে, এখন এখানে মধ্যে দেখো আমাদের ফেজ ডিফারেন্সটা কত, ফেজ ডিফারেন্সটা দিছে কত, 180। তো এখন এটা কিভাবে 180 হইছে এই জিনিসটা আমাদের বোঝা লাগবে, খেয়াল করো। তো এখন এই পজিশন আর এই পজিশন, এই দুইটা পজিশনের মধ্যে আমাদের ফেজ ডিফারেন্স কত বলো তো সাইমা, বলতে পারবা? 180 ডিগ্রি। এই দুইটা পয়েন্টের মধ্যে আসলে 180 হয় না, বুঝছো? আচ্ছা দাঁড়াও, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে বলতেছি। ওকে, সো তাহলে আমরা আবার শুরু করি। তো এখন এখানের জন্য খেয়াল করো যে আমাদের স্ট্যান্ডিং ওয়েভের মধ্যে, ঠিক আছে, স্ট্যান্ডিং ওয়েভের মধ্যে কিন্তু ব্যাপারটা ডিফারেন্ট। কেমন ডিফারেন্ট? ব্যাপারটা হলো এরকম যে পয়েন্ট ডাব্লিউ আর পয়েন্ট জেড, হ্যাঁ, পয়েন্ট ডাব্লিউ আর পয়েন্ট জেড এই দুইটার মধ্যে ফেজ ডিফারেন্স আছে। তো এখন আমাদের স্ট্যান্ডিং ওয়েভটা ক্রিয়েট হয় কিভাবে মনে আছে নাবিল? যে আমাদের দুইটা অপোজিটলি ট্রাভেলিং ওয়েভের মধ্যে কি হবে, দুইটা অপোজিটলি ট্রাভেলিং ওয়েভের মধ্যে ইন্টারফিয়ারেন্স হবে, দেন ওইটার রেজাল্টেন্ট ওয়েভ হিসেবে কি হয়, স্ট্যান্ডিং ওয়েভটা ক্রিয়েট হয় নাকি নাবিল? জি ভাইয়া। ওকে, তো এখন এখানে আমাদের খেয়াল করো কাজটা কি হচ্ছে। সো হিয়ার ইজ আ ওয়েভ, সাপোজ ওকে, এখন কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ নাবিল? হ্যাঁ ভাইয়া দেখছি। ওকে, তো এখন এই এই তো এখন আমাদের স্ট্যান্ডিং ওয়েভটা কেমন, এইটা না স্ট্যান্ডিং ওয়েভটা, এই যে এইটা আমাদের ডায়াগ্রামে কেমন ছিল, এরকম ছিল না, যে পয়েন্ট এক্স এখানে, দেন এরকম একটা এরকম স্ট্যান্ডিং ওয়েভ এরকম ক্রিয়েট হয় এমন আসছে নাকি? তো এখন এখানের মধ্যে আমাদের পয়েন্ট ডাব্লিউটা কার্সারে দেখা যায়, এই যে এখানের মধ্যে যে কার্সারটা নাড়াইতেছে, তো এই জায়গায় কি পয়েন্ট ডাব্লিউটা না?
সো পয়েন্ট ডাব্লিউ টা কত ফেজে আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে নাবিল? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। 90 ডিগ্রিজ। ওকে, আর পয়েন্ট জেড টা কোথায়? এটা তো আমাদের মিনিমামটা, আর পয়েন্ট জেড টা কোথায়? এই জায়গাটা, তাই না? এটা কত? 225। 225 তো না, তো ওখানে মধ্যে তোমার 220 আর কি। সো এখন এই দুইটা পয়েন্টের মধ্যে তো 180 তো হয় না, অ্যানসারটা 180 কেন? এই অ্যানসারে তাহলে চেক করা লাগবে, বুঝছো? এই দুইটা পয়েন্টের মধ্যে, এই যে 90 আর এখানের মধ্যে তোমার 225 সামথিং, ঠিক আছে? 90 আর 225 সামথিং, এই দুইটার মধ্যে আমাদের ফেজ ডিফারেন্স বের করা লাগবে, বুঝতে পারছো? তো তাহলে এই কোয়েশ্চেনটা আমি চেক করে আরেকবার জানাবো, ওকে নাবিল, যে অ্যানসারটা চেক করা লাগবে যে 180 ডিগ্রি কেন দিচ্ছে। ওই তো ভাই 225 থেকে আমি 90 মাইনাস করছিলাম, আমার 135 আসছে। 135 ওই জিনিসটাই, যে ওরকমই আসার কথা। তো এখানে মধ্যে 180 কেন লিখছো? ওখানে ইদার প্রিন্টিং এ মিস্টেক হয়েছে, যে ওইটা আমাদের একদম জিরো ডিসপ্লে নেগেটিভ ম্যাক্সিমামে থাকবে জেড, ইদার এইটা হবে, আর না হলে পরে অ্যানসারে ওই তো ওখানের মধ্যে তুমি জাস্ট অ্যাপ্রক্সিমেটলি নিবা, বুঝছো? হাফ ওয়েতে না সাইমা, যেটা একদম তোমার জিরো ডিসপ্লেসমেন্ট আর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের মাঝামাঝি। সো তার মানে কি 180 আর 270 এর মিড পয়েন্ট কত হবে? 225, বুঝতে পারলা? ওকে, তো তাহলে ওইটার এই ফেজ ডিফারেন্সের এই কোশ্চেনটা, এটা অ্যানসারটা চেক করা লাগবে, ইদার এখানে প্রিন্টিং মিস্টেক আছে যে জেডটা এখানে হবে, অর ওখানে মধ্যে তোমার একটা প্রিন্টিং এ ভুল আছে। অলরাইট, তো এখন এখানের মধ্যে কি বলতেছে? A new stationary wave is now formed on the string. আচ্ছা, the new wave has a frequency that is half the frequency of that shown in the diagram. Previous diagram এ কয়টা লুপ ক্রিয়েট হয়েছিল? দুইটা লুপ। এখন ফ্রিকোয়েন্সি অর্ধেক করে দিছে, মানে কয়টা লুপ ক্রিয়েট হবে? জাস্ট একটা লুপ ক্রিয়েট হবে নাকি? স্পিড হলো আনচেঞ্জ, তো তার মানে ফ্রিকোয়েন্সি হাফ করে দিছে, মানে ওয়েভলেন্থ কি হবে? ডাবল হবে। তো তার মানে this will be the standing wave, বুঝতে পারছো? This will be the standing wave. এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? ওকে, তো তাহলে এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে দেখো, a battery from electromotive force 7.8 volt has an internal resistance R, আর একটা ল্যাম্প কানেক্ট করা আছে। A total charge of এত কুলাম moves through the battery in a time interval of এত। সো তাহলে আমরা চার্জের ভ্যালু জানি, টাইমের ভ্যালু জানি, সো কারেন্ট বের করতে পারবো নাকি? During this time the filament dissipates এত এনার্জি। সো তাহলে কারেন্ট জানি, টাইম জানি, সো তাহলে কারেন্ট জানি, টাইম জানি, এনার্জি জানি, সো তাহলে ভোল্টেজের ভ্যালু বের করতে পারবো, যে E is equal to কি? IVT। সো তাহলে চার্জ আর কারেন্ট মিলায় কি বলে, চার্জ আর টাইম মিলায় কারেন্ট পাবো, টাইম তো অলরেডি জানি, এনার্জি জানি, সো তাহলে ভোল্টেজ বের করতে পারবো, বুঝতে পারছো? তো তাহলে বলতেছে ইএমএফ রিমেইনস কনস্ট্যান্ট, তো ইএমএফ যা ছিল তাই আছে, ঠিক আছে, ভালো কথা। তো ওয়ানে কি বলতেছে, এক্সপ্লেন ইন টার্মস অফ এনার্জি উইদাউট ক্যালকুলেশন why potential difference across the lamp must be less than the EMF of the battery. কেন? Because some of the energy will be dissipated across what? Some of the energy will be dissipated across the internal resistance, নাকি? তো এটা একদম ইজি একটা কোশ্চেন। এরপরে ক্যালকুলেট দ্য কারেন্ট ইন দ্য সার্কিট। সো তাহলে 750 ডিভাইডেড বাই 1500, তো তার মানে কি 0.5 অ্যাম্পিয়ার, এটা হলো কারেন্ট। potential difference across the lamp, so তাহলে energy is what? 5.7 kilovolt, so তাহলে 5 into 10 to the power 3 কি বলে 5.7 into 10 to the power 3, কারেন্ট হলো এটা, ভোল্টেজ কত জানি না, টাইম হলো 1500, তো তাহলে এখান থেকে পেয়ে যাব ভোল্টেজের ভ্যালু কত। এরপরে ইন্টারনাল রেজিস্ট্যান্স EMF is equal to IR plus V, যে টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স।
এই হলো আমাদের টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স, ইএমএফ জানি, কারেন্ট জানি। সো তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে সাবজেক্ট করে ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করব। এটা নিয়ে কোনো প্রবলেম আছে লামিয়া? না ভাইয়া। ওকে, রিক্তি কোথায়, ও কই গেছে? বিতে কি বলতেছে? A student is provided with 3 resistors 90, 45 and 20. আবার এমন টাইপের কোশ্চেন আবার দিছে, দূর একই টাইপের কোশ্চেন। তো এখন এই যে এখন দেখি তোমরা বুঝো নাকি। সাইমা বলো, এখন তাহলে কোন দুইটা রেজিস্টরকে ইউজ করব 30 বানানোর জন্য কম্বাইন্ড রেজিস্ট্যান্স? শরীর ভালো না? ওকে সাইমা বলো যে এই 90, 45 আর 20 এই তিনটার মধ্যে কোন দুইটা মিলায় 30 বানানো পসিবল? এক্স্যাক্টলি 90 and 45. Why not 20? 20 টাকে নিলাম না কেন? বিকজ যাকে আমরা প্যারালেলে নেব লোয়েস্ট রেজিস্ট্যান্স ওয়ালা কম্পোনেন্টের থেকেও টোটাল রেজিস্ট্যান্স কি আসে, কম আসে। সো তাহলে আমাদের তো 20 এর বড় বানাইতে হবে, তো তাহলে 20 টাকে কি করা যাবে না, ইউজ করা যাবে না। বুঝতে পারলা? সো এরকম সেম ওয়েতে এখন এই কোশ্চেনটাও করতে পারা উচিত। এই B1 আর 2 এই দুটাকে করে দিতে হবে। একটু আগেরটা আমরা করে আসছি না জেরিন? একদম সেম টাইপের কোশ্চেন। অলরাইট, so now question number 5. Two progressive waves, sound waves y and z meet at a fixed point p. Okay, the vibration with the time t for displacement x at point p is at o. Okay, so তাহলে point p তে এই হলো তোমার displacement versus time graph। এখন বলতেছে use figure 4.1 to state one quantity that is the same. তো কোন কোয়ান্টিটিটা দুইটা ওয়েভের জন্য আমাদের সেম আছে এটা বলতে পারবা? কোন কোয়ান্টিটিটা দুইটা ওয়েভের জন্য সেম? এখানে ওয়েভলেন্থটা টাইম পিরিয়ডটা কত? এখান থেকে এতটুকু, আর এখানে একটা এতটুকু। সরি এটা না, সো কয় কত? 1 2 3 4, 1 2 3 4। ঠিক আছে, তো তাহলে আমাদের এখানের জন্য কি হবে, টাইম পিরিয়ডটা সমান নাকি? তো তাহলে টাইম পিরিয়ড সমান বলতে পারবো, ফ্রিকোয়েন্সি বলতে পারো। আর এখানে আমাদের ডিফারেন্ট কোনটা? ডিফারেন্ট হলো আমাদের অ্যামপ্লিটিউড নাকি? অ্যামপ্লিটিউড একটার বেশি একটার কম এরকম। এখানে দেখি যে ফ্রিকোয়েন্সি বা টাইম পিরিয়ড হলো সমান সমান, আর অ্যামপ্লিটিউডটা কি ডিফারেন্ট। এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে? একদম ইজি কোশ্চেন। এরপর কি বলতেছে সাইমা, স্টেট এন্ড এক্সপ্লেইন whether y and z are coherent. তারা কি কোহেরেন্ট হইতে পারবে বলো তো? কোহেরেন্ট হওয়ার জন্য কি কি লাগে? সেম ফ্রিকোয়েন্সি, কম্পারেবল অ্যামপ্লিটিউড আর কনস্ট্যান্ট একটা ফেজ ডিফারেন্স। তো তাহলে ফ্রিকোয়েন্সি সেম, কনস্ট্যান্ট একটা ফেজ ডিফারেন্স আছে। ইয়েস, অ্যামপ্লিটিউডের ডিফারেন্স বাট অ্যামপ্লিটিউডের কম্পারেবল একটা অ্যামপ্লিটিউড তাদের মধ্যে থাকলেই হবে। ওকে, তো তাহলে কি দে আর কোহেরেন্ট। এরপরে কি বলছে, ডিটারমাইন দ্য ফেজ ডিফারেন্স বিটুইন দ্য টু ওয়েভস। তো এই দুটো ওয়েভের মধ্যে ফেজ ডিফারেন্স কত? তো ফেজ ডিফারেন্সটা যদি এখানে মধ্যে থেকে চিন্তা করো, দেখো এটা কেমন দেখা যায়। You can do something like this. একটা ওয়েভকে যদি আমরা এক্সটেন্ড করি বা একটা এরকম যদি আমরা 0 থেকে শুরু করি, সো এইটা তো আমাদের একদম অরিজিন থেকেই আমাদের সুন্দর মতো ওয়েভটা আসছে, রাইট? আমরা দেখি যে এই ওয়েভটা কখন থেকে ওরকম মিলছে, এইখান থেকে মিলা শুরু করছে নাকি সাইমা? তাহলে
এই জায়গাটার মধ্যে আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেলের ডিফারেন্স আছে এই জিনিসটা বের করতে হবে, তাই তো? যে দুইটা ওয়েভ আমাদের সেম পজিশনে থেকে কতটুকু সেপারেটেড, যে আমাদের ফেজ ডিফারেন্সের ভ্যালুটা কত, ওই জিনিসটা আমাদের বের করতে হবে। তো এখন এখানের মধ্যে কাজটা দেখো, এটা কত সাইমা? এতটুকু তো অলরেডি কত অ্যাঙ্গেল চলে গেছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল চলে গেছে নাকি সাইমা? তো এখানে অলরেডি 90 ডিগ্রি চলে গেল। তো তাহলে বাকি এখানে রিমেইনিং কত আছে? বাকি এখানে রিমেইনিং ডিগ্রি কত আছে এটা বের করতে পারবো? কোনো বুদ্ধি আছে বলো তো নাবিল, যে এখানে বাকি অ্যাঙ্গেলের ডিফারেন্সটা কিভাবে বের করা যাইতে পারে? এখানের মধ্যে আমরা একটা জিনিস এরকম ট্রাই করতে পারি। কেমন টাইপের জিনিস ট্রাই করতে পারি দেখো। ফার্স্ট অফ অল তোমার এখানের মধ্যে কি কি ইনফরমেশন দিছে, ওকে এরকম জাস্ট এখানে মিক্স করে তো এই কথাটা। অলরাইট, ওকে। তো এখন সবাই একটু এখানে আমাদের খেয়াল করো, এমন একটা ওয়ে করা যায় যে এখানে 0 টাইম থেকে 3 মিলি সেকেন্ড টাইম এখানের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল কভার করতেছে সাইমা? 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল কভার করতেছে? 360 ডিগ্রি নাকি? একটা কমপ্লিট ওয়েভ মানে কত? 360। ভেরি গুড সাইমা। এখন দেখো জেরিন, যে আমাদের এখানে টাইমের গ্যাপটা কত? আমাদের এই গ্রিন কালার আর ব্ল্যাক কালার এই দুটো ওয়েভের মধ্যে তাদের এই টাইমের গ্যাপটা কত? 1 সেকেন্ড না, যে 1 মিলি সেকেন্ড বেসিক্যালি। তো তাহলে 3 মিলি সেকেন্ডে আমাদের অ্যাঙ্গেল হয় কত? 360 ডিগ্রি। আমাদের ফেজ ডিফারেন্সটা কি কনস্ট্যান্ট, তাই তো জেরিন? যেহেতু ফেজ ডিফারেন্সটা কনস্ট্যান্ট, তো তাহলে 1 মিলি সেকেন্ডের জন্য কত ডিগ্রি অ্যাঙ্গেল হয় এটা বের করতে পারবো। 3 মিলি সেকেন্ডের জন্য যদি 360 হয়, তো তাহলে 1 মিলি সেকেন্ডের জন্য কত হবে? 360 ডিভাইডেড বাই 3 মানে কত? 120। বুঝতে পারলা? জি বুঝছি। তাহলে এখানের জন্য আমাদের ফেজ ডিফারেন্সটা কত হবে? 120 ডিগ্রি। নাবিল, লামিয়া বুঝতে পারছো এটা 120 ডিগ্রি কিভাবে হয়েছে? বুঝছি। ওকে, এরপর কি বলতেছে? the two waves superpose at p, use figure 4 to determine the resultant displacement at time t is equal to 0.75 millisecond. So t is equal to 0.75 millisecond. এখান থেকে এখানে 10টা, তাহলে এটা 0.7, এটা 0.75। 0.75 এর এখানে আছে পজিটিভ 4 আর 0.75 এর এখানে আছে নেগেটিভ, এটা কত? নেগেটিভ 1। সো তাহলে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কত হবে সাইমা? পজিটিভ 3 নাকি? সো তাহলে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট হবে পজিটিভ 3 মাইক্রোমিটার। এটা নিয়ে কোনো কনফিউশন আছে জেরিন? না। ওকে, এরপর কি বলতেছে? the intensity of the wave at point p is equal to I, determine in terms of I the intensity of the wave at c. তো তাহলে আমরা এখানের মধ্যে কি জানি? ইন্টেন্সিটি আর অ্যামপ্লিটিউড রিলেটেড এই রিলেশনশিপটা, এটা আগে যদি লিখে না দিয়ে থাকে তো তাহলে এখন লিখে ফেলো যে ইন্টেন্সিটি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কয়ার্ড। ওকে, এটা অ্যাকচুয়ালি আগের সিলেবাসে ছিল। Intensity is directly proportional to what? Intensity is directly proportional to amplitude square. So তাহলে পয়েন্ট P তে ইন্টেন্সিটি হলো I।
আচ্ছা কি বলে পয়েন্ট ওয়াই তে সো ওয়েভ ওয়াই এর ইন্টেন্সিটি হলো আই, তো তাহলে ওয়েভ জি এর ইন্টেন্সিটি কত এটা বের করতে বলছে, তাই না? তো তাহলে দেখো, তো ওয়েভ আই এর ইন্টেন্সিটি, ওয়েভ ওয়াই এর ইন্টেন্সিটি যদি আই হয়, তো তাহলে জেড এরটা কত হবে আমরা অ্যামপ্লিটিউডের কম্পারিজন করে বের করতে পারবো না সাইমা? যে ইন্টেন্সিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কয়ার। তো তাহলে I1 by A1 squared is equal to I2 by A2 squared নাকি? এমন করা যায়? এটা কিভাবে করছে খেয়াল করো। I is proportional to A square. So তাহলে এখন proportionality সাইন সরানোর জন্য কি করতে হবে লামিয়া? একটা কনস্ট্যান্ট আনতে হয় নাকি? জি ভাইয়া। তো তাহলে I is equal to K A square or the constant is equal to I by A square. তো এখন তাহলে I1 by A1 square is equal to K, আবার I2 divided by A2 square is also equal to what? K. So তাহলে I1 by A1 square is equal to I2 by A2 square. নাবিল কি করছে বুঝতে পারছো ম্যাথটা? বুঝছি। K সেম কেন? K টা কনস্ট্যান্ট না সাইমা? সো K যদি কনস্ট্যান্ট হয় তোমার ইন্টেন্সিটি আর অ্যামপ্লিটিউড ওরকম প্রপোর্শনেটলি রেশিওটা সেম রাখবে, বুঝতে পারছো? ওই যে আমরা ও লেভেলসে থাকতে সময় ইয়ে করছিলাম না, প্রেসার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম, তো এটার জন্য যেরকম বের করছে অমন টাইপের, বুঝছো? তো তাহলে I1 by A1 square is equal to I2 by A2 squared, or more specifically এমন বলতে পারি IY by AY squared is equal to IZ divided by AZ squared. So IY মানে কত? I. AY মানে কত? AY হলো তোমার 4, amplitude of wave Y হলো 4. So Y divided by 4 squared is equal to intensity of wave Z, আর wave Z এর amplitude কত? Amplitude হলো 2. তাহলে তার amplitude হলো 2. So তাহলে IZ টাকে সাবজেক্ট করে IZ পেয়ে যাব না সাইমন? So IZ will be equal to what? 2 square by 4 square into I. তো তাহলে এটা কত আসে? 4 by 16, তো তার মানে 1/4। বুঝতে পারলা? ভাইয়া ডি পার্টটা একটু দেখাও তো। ডি পার্টে তোমার এই যে 0.75 মিলিসেকেন্ড টাইমে তোমার ডিসপ্লেসমেন্ট, রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কত এটা বের করতে বলছে, বুঝছো? সো তাহলে 0.75, জি এই যে 0.75 এই সময় এই 0.75 এ ওয়েভ ওয়াই এর অ্যামপ্লিটিউড কত আর ডিসপ্লেসমেন্ট কত? 4, রাইট? জি ভাইয়া। আর ওয়েভ জেড এর ডিসপ্লেসমেন্ট কত? -1। সো তাহলে ওয়াই এর জন্য হলো 4, জেড এর জন্য হলো -1। সো তাহলে রেজাল্টেন্ট কত হবে? 4 + -1, তো তার মানে কত আসে? 3। বুঝতে পারছো? জি ভাইয়া। তো জি তাহলে এটা রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট 3 হবে। ওকে, আর এই ইন্টেন্সিটির এটা সাইমার কাছে ক্লিয়ার হয়েছে? সাইমা এটা তুমি আরেকটা ওয়েতে ইজি একটা আর্গুমেন্টে করতে পারো। ম্যাথ যদি করতে না চাও তুমি মাথায় মাথায় ক্যালকুলেশনটা করতে পারো। কেমন বলো তো? ইন্টেন্সিটি হলো কি অ্যামপ্লিটিউডের স্কোয়ারের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। সো তাহলে ইন্টেন্সিটি হাফ হইলে অ্যামপ্লিটিউড কি হবে?
কি বলে অ্যামপ্লিটিউড হাফ হইলে ইন্টেন্সিটি কি হবে হাফ এর স্কয়ার টাইমস, তো হাফ স্কয়ার মানে কত সাইমা 1/4 না? জেরেন কি বুঝতে পারতেছো কি বললাম, যে তোমার ইন্টেন্সিটি হলো অ্যামপ্লিটিউডের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, সো অ্যামপ্লিটিউড স্কয়ারের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। সো তাহলে অ্যামপ্লিটিউড যদি হাফ হয় ইন্টেন্সিটি কি হবে হাফ এর স্কয়ার টাইমস, তো তার মানে কত 1/4 হবে। বুঝতে পারছো জেরেন? হ্যাঁ ওকে, তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, দ্য স্পিড অফ ওয়েভ জেড ইজ কত 330 মিলিসেকেন্ড। তো এখন বলছে ওয়েভলেন্থ বের করতে। হাউ? আমরা ওয়েভ জেড এর কি ফ্রিকোয়েন্সি বের করতে পারবো না নাবিল? আমাদের এই ডায়াগ্রাম থেকে ফ্রিকোয়েন্সি বের করতে পারবো, তো ফ্রিকোয়েন্সি জানি আর স্পিড জানি, তো তাহলে ওয়েভলেন্থটাকে সাবজেক্ট করে ওয়েভলেন্থ বের করতে পারবো। এটা নিয়ে কোনো কনফিউশন আছে সাইমা? ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 6, ডিফাইন দ্য ভোল্ট। এটা আসলে বললে পরে তোমাদের জন্য লজ্জা। Figure 5.1 shows a network of 3 resistors 300 100 55. Calculate the combined resistance. ওরে বাপরে এত কঠিন একটা কাজ। এরপরে কি the total resistance between terminals x and y. ওরে বাপরে এটা তো আরো কঠিন। তো এগুলো তো পারো নাই নাকি? এগুলো অ্যানসার কেউ পারছো সাইমা? ওকে, তো তাহলে এই দুইটা কোশ্চেনে প্রবলেম ফেস করার আসলে কোনো রিজন দেখি না। যদি ফেস করে থাকো আসলে খুবই স্যাড ব্যাপার এটা। তারপর সিটা বলতেছে কি, the network in B is connected to a power supply so that there are potential differences between point X and Y. The power dissipated in the two resistors is 55 in the resistor of 55 ohm. এই যে 55 ohm ওয়ালা রেজিস্টরটার অ্যাক্রসে কত পাওয়ার আসছে 0.20 ওয়াট। এখন বলতেছে ক্যালকুলেট দ্য কারেন্ট। তো তাহলে P is equal to what? I square R নাকি সাইমা? তো P is equal to যদি I square R হয়, তো এখানে থেকে আমরা কি করতে পারবো কারেন্টটা বের করে ফেলতে পারবো না? পাওয়ার জানি, রেজিস্ট্যান্স জানি। তো এখন আমরা তাহলে কারেন্ট বের করে ফেললাম। এখন বলতেছে 300 ওহম দিয়ে কত কারেন্ট যাবে। এখানের জন্য আমরা একটু ম্যাথটা করে ফেলি দেখে তাড়াতাড়ি। 1/300 plus 1/100 is equal to 1 by total or RP basically. তাহলে RP is equal to কত হবে 300, এখানে 1 এখানে 3, তো তাহলে 300 divided by 4 মানে কত আসে 7.5 মানে 75। এটা কি 75 না সাইমা? তো এটা 75 আর ওখানে কত, ওখানে হলো 55, তো 75 আর 55 মিলে কত হবে 130। তো এখন 55 ওহমের অ্যাক্রসে এত, তো তাহলে কারেন্ট উইল বি ইকুয়াল টু what 0.20 divided by 55 root over। সেটা কত আসে একজন একটু বলো তো। আচ্ছা এটা অ্যানসার দেখে ফেলি। এই যে 0.060, তো এখন 0.060 কারেন্টটা কি করবে স্প্লিট হয়ে যাবে 300 ওহম দিয়ে একটা কারেন্ট, 100 ওহম দিয়ে আরেকটা কারেন্ট। সো তাহলে 0.060টা 3:1 রেশিওতে ডিভাইড হবে। তো তাহলে 3 ওহম দিয়ে যাবে হলো 1 রেশিওটা মানে কত 0.015। এই কারেন্টের ক্যালকুলেশনে কি তোমরা কোনো প্রবলেম পাইছো নাবিল? আচ্ছা আমার তো 0.05 আসছে, মানে 15 না, এটা মানে কোনটা বাই করলাম আমি তাহলে? আচ্ছা 0.05টা কিভাবে আসলো? তুমি ফার্স্টে কারেন্টটা ঠিক করছো যে 0.060 আসছিল এটা? হ্যাঁ ওইটা পারছি। এটা পারছো, কিন্তু এইখানে আসছে কত 0.05 আসছে। 0.045। আচ্ছা 0.045 আসছে, এটা তুমি আরেকটার জন্য বের করছো। ও আচ্ছা 100 ওহমেরটা দিয়ে কি যাবে বেশি কারেন্টটা যাবে নাকি?
হ্যাঁ ভাইয়া, যে তোমার দুই ভাগে যে ভাগ হবে কোনটা কোনটা 0.045 একটা 0.015 একটা। সো 300 ওহমের ভিতর দিয়ে যাবে কোন কারেন্টটা? ছোট কারেন্টটা। আর 100 ওহমের ভিতর দিয়ে যাবে কোনটা? বড় কারেন্টটা। বুঝতে পারছো? বুঝছি ভাইয়া। সো এটা তুমি ইনভার্স রেশিওটা করো নাই, বুঝতে পারছো? যে রেজিস্ট্যান্সের রেশিওর উল্টা রেশিওতে কারেন্টটা ডিভাইড হয়, তাই না? সো তাহলে তুমি উল্টা রেশিওটা করো নাই। ওকে, এরপরে ক্যালকুলেট দ্য পটেনশিয়াল ডিফারেন্স। সো উই নো দ্য টোটাল কারেন্ট, উই নো দ্য টোটাল ভোল্টেজ। সো তাহলে কারেন্টার কি বলে, কারেন্টার রেজিস্ট্যান্স মাল্টিপ্লাই করলে কি পেয়ে যাবো? যে টোটাল কারেন্ট কত, আর ওই পুরো জাংশনের মধ্যে টোটাল রেজিস্ট্যান্স কত, এইটা। সো তাহলে V is equal to IR দিয়ে করলে টোটাল ভোল্টেজ পেয়ে যাবো। এই হলো আমাদের টোটাল ভোল্টেজ। ওকে, 7 के लास्ट क्वेश्चन पेपर आर okay, then we are in the last question. So what is meant by A and N? এই দুটো পারবা, ভালো কথা। Use the above expression to determine the SI units of E. তো এটা কি আসবে? অ্যাম্পিয়ার সেকেন্ড নাকি সাইমা? এই SI ইউনিটের বেস ইউনিটে নিতে কোনো সমস্যা পাইছো? ওকে, এরপরে two lamps P and Q are connected in series to a battery as shown in figure 6.1. all right, এখন বললো কি the radius of the filament wire in P is twice, যেখানে রেডিয়াস বলছে কিন্তু সাইমা, তো রেডিয়াস যদি ডাবল হয় তো তাহলে এরিয়া কত টাইমস বেশি হবে বলো তো? রেডিয়াস যদি 2 টাইমস বেশি হয় তো তাহলে এরিয়াটা কত টাইমস বেশি বলতে পারবা? এরিয়া ইজ ইকুয়াল টু হোয়াট? পাই আর স্কয়ার না? তো তাহলে রেডিয়াস যদি 2 টাইমস বড় হয় তো তাহলে এরিয়াটা কত টাইমস বড় হবে? 4 টাইমস বড়, রাইট? এই ব্যাপারগুলি খুবই সুন্দর মতো মাথায় রাখা লাগবে। কি জিনিস? রেডিয়াস ডাবল হওয়া মানে এরিয়া কত টাইমস বাড়তেছে? জেরিন 4 টাইমস বড় হচ্ছে। ওকে, এখন বলতেছে দ্য রেডিয়াস অফ দ্য ফিলামেন্ট ল্যাম্প ইন কিউ, যে কিউ এর তুলনায় পি এর এরিয়াটা কত টাইমস বড় হবে? 4 টাইমস বড়। এই ব্যাপারটা যদি মাথায় থাকে তো এখন বলতেছে দা সেম মেটাল দিয়ে বানানো, তো তাহলে এন এর ভ্যালু সেম। এখন নাবিল বলো, এটা কি একটা সিরিজ নাকি প্যারালাল সার্কিট? সিরিজ সার্কিট। সিরিজ, তো কারেন্ট কি দোনোটার মধ্যে দিয়ে সেম নাকি? হ্যাঁ ভাইয়া। তাহলে কারেন্ট ইন পি ইজ ইকুয়াল টু কারেন্ট ইন কিউ। তাহলে এন এ ভি কিউ ইজ ইকুয়াল টু এন এ ভি কিউ। এন তো সমান সমান, তো এন এন কাটাকাটি, চার্জ ক্যারিয়ারের চার্জের ভ্যালু এই দুটাও কাটাকাটি। এখন পি এর এরিয়াটা কত টাইমস বড়? কিউ এর তুলনায় পি এর এরিয়াটা কত টাইমস বড়? 4 টাইমস বড় না? তো তাহলে এখন দেখো এ কিউ কাটাকাটি, তো তাহলে ভিপি বাই ভি কিউ will be equal to কত? 1/4। এই ক্যালকুলেশনটা কি বুঝতে পারছো সাইমা? এই ক্যালকুলেশনে কারো যদি কনফিউশন থাকে দেন বলতে পারো। এখানে এরিয়া যার বড় তার কি বলে, তার ইয়ে কম হবে, ড্রিফট ভেলোসিটি কম হবে, যেহেতু কারেন্টটা সমান। তো এরিয়াটা কত টাইমস বড় ওই ব্যাপারটা বের করাটাই মেইন কথা। এরিয়াটা কত টাইমস বড় নাবিল? 4 টাইমস বড়। কিভাবে? রেডিয়াস যদি ডাবল হয় এরিয়াটা কি ডাবলের স্কোয়ার টাইমস বড়। তো ডাবলের স্কোয়ার মানে কত? 4 টাইমস। বুঝতে পারলা? লামিয়া, জেরিন, কোনো প্রবলেম আছে এটাই? না ভাইয়া। ঠিক আছে, তাহলে যে এখানে আমাদের অ্যানসারটা কি 0.25, মানে 1/4 আর 0.25 একই কথা।
So that was it about the solution. তো এটা হলো আনসিন পেপারের। তো তোমাদের এই আনসিন পেপার নিয়ে আসলে আর এত বেশি টেনশন করা লাগবে না। এই আনসিন পেপার গুলি দেওয়া হয়েছে সো দ্যাট তোমাদের একটা জিনিস থেকে ডিসকারেজ করতে। কোন জিনিসটা থেকে ডিসকারেজ করতে? অনেকজনই বুকলেট না বুঝে মুখস্থ করে, বুঝছো সাইমা? তো ওই মুখস্থটা যেন কেউ না করে, যে সিন কোয়েশ্চেন নিলেই ম্যাক্সিমাম মানুষ, এই যে কয়দিন পরে তোমাদের মক শুরু হবে না 19 তারিখে 18 তারিখে, তো তখন থেকে দেখবা প্রথম কয়েকটা মকে অনেকজনই ফুল মার্কস পাবে বা কাছাকাছি পাবে। কেন? ইয়ার বলে দিচ্ছি, তো তাহলে ওই ইয়ার গুলির কোয়েশ্চেন ঘুমায় মুখস্থ করে ফেলবে, মার্কসিং ঘুমায় মুখস্থ করে ফেলবে, কিন্তু ধরাটা খাবে কখন? মেইন এক্সামে যে। তো এই মেইন এক্সাম অ্যাকচুয়ালি কিভাবে করে চিন্তা করতে হবে কোন একটা আননোন কোয়েশ্চেন, থিওরি তোমরা অলরেডি জানো, জাস্ট কোয়েশ্চেনটা ডিফারেন্ট, তো নতুন ভাবে নিজেকে ট্যাকেল দেওয়া লাগবে। বুঝতে পারছো জেরিন? তো তাহলে ওইভাবে করে প্রিপারেশন নিলে এ লেভেলস আর কেউ আটকাইতে পারবে না, বুঝছো? আর এইখানে যেমন ডিফিকাল্টির কোয়েশ্চেন দেওয়া হয়েছে, তোমরা এই পেপারে যদি 64 এ কেউ যদি 48 বা অ্যাবাভ পাও, তাইলে পরে ধরে নিতে পারো যে ফুল মার্কস একদম গ্যারান্টি। বুঝতে পারছো? এগুলা কোয়েশ্চেনের ডিফিকাল্টি কিন্তু ভালো হয়, এত বেশি ইজিও কোয়েশ্চেন করা হয় নাই, তো বেশি ডিসকারেজড হওয়ার কিছু নাই। আর আমরা সানডের ক্লাসে ইনশাআল্লাহ ওই ইউনিট 3 আর ইউনিট 1 এর বাকি প্রবলেম গুলি দেখে ফেলবো। ওকে, এই মিটিং আর 1 মিনিটের কম আছে, এমনিতেই ক্লাস শেষ হয়ে যাবে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।